জি স্যার। তো দেখতে পাচ্ছি। আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট নাম্বার কত ছিল? 6 না 7? 6। তোমাদের 6টা এক্সপেরিমেন্ট হয়েছে, তো তোমাদের মোটামুটি 9টা থেকে 10টার মতো এক্সপেরিমেন্ট হবে। আজকে 2টা এক্সপেরিমেন্ট করবো, সামনের সপ্তাহে আর একটা 2টা করলেই হয়ে যাবে আমাদের। এক্সপেরিমেন্ট একদম সহজ। এক্সপেরিমেন্টের থিওরিটা তোমাদেরকে এখনো পড়ানো হয়নি ক্লাসে। একটা সূত্র দেখতে পাচ্ছ, এটা এই কোয়েশ্চেনটা তোমরা করো নাই, এটা তোমাদেরকে আব্দুল মালিক স্যার পড়াবে। অল্টারনেটিভ কারেন্ট শুরু করলে এই কোয়েশ্চেনটা পড়াবে। তোমাদেরকে এসি শুরু করা হয়েছে? এসি ফার্স্ট অর্ডার শুরু করা হয়েছে স্যার। আব্দুল মালিক স্যার এসি কারেন্ট শুরু করছে? ফার্স্ট অর্ডার সার্কিট শুরু হয়েছে স্যার এই সপ্তাহে আমাদের। আব্দুল মালিক স্যার পড়াইছে লাস্ট ক্লাসে? স্যার মালিক স্যার একদম প্রথম পর্যন্ত পড়াইছে। এসি শুরু হয়নি স্যার। যাই হোক, তোমাদের এসি পড়ানো হবে নেক্সট উইকে হয়তো বা। এসি পড়ানো হলে তোমাদের এসি তে ইন্ডাক্টর কি রকম আচরণ করে, আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর করছি, যে ইন্ডাক্টর ক্যাপাসিটরের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কিভাবে কাজ করে, তার কিছু প্রপার্টিজ, তারপরে তার ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন, ভোল্টেজের ইকুয়েশন, এগুলো আমরা করছি। এবং ডিসি তে আমাদের ইন্ডাক্টর শর্ট হয়ে যায়, ক্যাপাসিটর ওপেন হয়ে যায়, এই জিনিসগুলো আমরা করছি, ঠিক আছে? কিন্তু এসি তে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি রকমের আচরণ করে আমরা এটা পড়বে এসি সাইন এসি এসি যখন শুরু করবে, এরপরে হচ্ছে এই টপিকগুলো আসে। নরমালি এটা চ্যাপ্টার 9 এ আছে, আলেকজান্ডারের বইয়ে চ্যাপ্টার 9 এ এটা পড়তে হয় আর কি। তো যদিও আমরা একটু ল্যাব করতে হবে, এজন্য আমি একটু হালকা একটু ধারণা দেব যে সূত্রটা কিভাবে আসে। বিস্তারিত তোমরা ক্লাসে তোমাদেরকে পড়ানো হবে, আমি একটু হালকা ধারণা দেব। ধারণা দিয়ে আমরা আজকের যে এক্সপেরিমেন্ট এটা আমরা করব। তো আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে যে মেজারমেন্ট অফ ক্যাপাসিট্যান্স ইউজিং অ্যামিটার, ভোল্টমিটার এন্ড ওয়াটমিটার, এটা একটা। আরেকটা হচ্ছে মেজারমেন্ট অফ সেলফ ইন্ডাক্টেন্স অফ এ কয়েল ইউজিং অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার। অর্থাৎ একটা ইন্ডাক্টরের কি পরিমাণ ইন্ডাক্টেন্স, এটা আমরা ওয়াটমিটার, ভোল্টমিটার, অ্যামিটার দিয়ে মেজার করব। আবার একটা ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ ক্যাপাসিটি আছে, ক্যাপাসিট্যান্স আছে, তার ক্যাপাসিটি কি রকম চার্জ স্টোর করে রাখতে পারে, ওইটাও আমরা ওয়াটমিটার, ভোল্টমিটার, অ্যামিটার দিয়ে মেজার করব, ঠিক আছে? তো কানেকশন একদম সিম্পল।
সোর্স থেকে সরাসরি আমার ক্যাপাসিটরে বা ইন্ডাক্টরে কানেকশন দিতে হবে। তো ওয়াটমিটারে কানেকশনটা জানো, ওয়াটমিটারে কানেকশন যদি দিতে হয়, ওয়াটমিটারে সিরিজ কয়েল, এখানে কারেন্ট কয়েল আছে এবং পটেনশিয়াল কয়েল আছে। তো একটা কারেন্ট কয়েল পটেনশিয়াল কয়েল দিয়ে এটা কানেকশন দিতে হয়। ভোল্টমিটার ইন্ডাক্টরে প্যারালালে লাগাতে হবে। কারেন্ট যদি মাপতে চাই তো ইন্ডাক্টরের সাথে অ্যামিটারকে সিরিজে লাগাতে হবে। ঠিক আছে, তো এই কানেকশন গুলা আমরা দেখবো। এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিভাবে যে ওয়াটমিটার কানেকশন দেওয়া হয়। নরমালি এই ক্যাপাসিটরের কানেকশনও সেম, ভোল্টমিটার প্যারালালে অ্যামিটার সিরিজে এবং ওয়াটমিটার এখানে লাগানো হয়েছে। তো আমরা একটু ধারণা দেই যে কিভাবে এই ইন্ডাকটেন্সের ইকুয়েশনটা আসলে আসে, এটা একটু ধারণা দেব হালকা। আমরা জানি যে আমরা পড়ছিলাম যে VL ইন্ডাক্টরের ভোল্টেজ এর ইকুয়েশন কি, এটা পড়ছিলাম V = dLn/dt, এটা একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম। ঠিক আছে, তো এইখানে কারেন্ট ভোল্টেজ, ঠিক আছে, কারেন্ট বা ভোল্টেজ এইগুলা যদি ডিসি হয়, ডিসি কারেন্ট হলে তো ভোল্টেজ জিরো হয়ে যাবে, কিন্তু এসি যদি হয় তাহলে এটার ভোল্টেজ জিরো হবে না, কারেন্ট জিরো হবে না। কারণ এসি যদি হয় পরিবর্তন থাকে, একটা পরিবর্তনশীল কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা যদি করি, আই যদি একটা পরিবর্তনশীল ফাংশন হয়, যেমন যদি আই ডিসি 10 অ্যাম্পিয়ার, তাহলে এটা জিরো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আই যদি হয় একটা এসি অর্থাৎ সাইনোসয়েডাল অল্টারনেটিং, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ, যদি পরিবর্তনশীল টাইমের সাপেক্ষে আমরা কোনো কারেন্ট পাই, যেমন 10 sin ওমেগা টি, ঠিক আছে, তো যেটা ওয়েভটা আসলে এরকম, ডিসিটা ছিল এরকম 10 ভোল্ট কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে 10 sin ওমেগা টি প্লাস এরকম থাকে, তাহলে এর ভোল্টেজটা কখনোই কি হবে না, জিরো হবে না, একটা ভোল্টেজ আমি পাবো। তো এই ভোল্টেজটা যদি আমি পাই, ঠিক আছে, এই ভোল্টেজটা যদি আমি পাই, আর ইন্ডাকটেন্স এল আমাদেরকে তো মেজার করতে হবে ইন্ডাকটেন্স, তাহলে ডিআই বাই ডিটি, এটা দিয়ে যদি এটার যে রেশিও ডিআই বাই ডিটি কারেন্ট চেঞ্জ আর টাইমের চেঞ্জের যে এটাকে আমরা যদি VL কে যদি এই টার্মটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা সহজে ইন্ডাকটেন্স পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে এসি আমি বুঝলাম, এটা এসি, এটা ছিল ডিসি। তো এসির ক্যালকুলেশন সুবিধার জন্য আমার এসি কারেন্টকে আমরা রিপ্রেজেন্টেশনকে একটু সহজ করে করব, যাতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়। এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় ফেজর রিপ্রেজেন্টেশন। ফেজর রিপ্রেজেন্টেশন, ফেজর রিপ্রেজেন্টেশন, এটাকে যদি আমরা ফেজরে লিখি তাহলে আমরা এটাকে যখন এসি লিখবো, একটা জিনিস মনে রাখবা, ডিসি তে কারেন্ট লিখতে হয় বড় হাতের আই দিয়ে, আর এসি তে কারেন্ট লিখতে হয় ছোট হাতের আই দিয়ে। ঠিক আছে, আবার এসির কারেন্টটা যখন বড় হাতের আকারে লিখবো, তখন মনে করবো এটা ডিসি কারেন্ট না, এটা হচ্ছে ফেজর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ফেজর রিপ্রেজেন্টেশন। ফেজর রিপ্রেজেন্টেশন করতে হলে আমাকে একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, একটা ম্যাগনিটিউড থাকে, একটা অ্যাঙ্গেল থাকে। তো এটা সাইন ধরে করা যায়, আবার কস ধরেও করা যায়। নরমালি কস ধরে করা হয়, যদি তোমরা শুরু করতেছি আমরা সাইন ধরে দেখালাম। তো ফেজর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে যে কারেন্টের যে ম্যাগনিটিউডটা কত, এই অ্যামপ্লিটিউডটা কত, এটা হচ্ছে যে তোমার ম্যাগনিটিউড। ফেজরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গেল।
এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টির সাথে কোনো অ্যাঙ্গেল যোগ আছে কিনা। ওমেগা টি প্লাস থিটা, এই থিটা ওমেগা টি প্লাস থিটা, থিটা এখানে নাই, তার মানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ফেজর আকারে রিপ্রেজেন্টেশন, কারেন্টকে ফেজর রিপ্রেজেন্ট করে আই হয়। তো আমাদের যে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে যদি আমরা ডিফারেন্সিয়েশনকে টাইম ডোমেইনে, এটা হচ্ছে টাইম ডোমেইন, জিনিস একটু আমাদেরকে মনে রাখতে হবে, এখন নতুন নতুন লাগবে, যেগুলো পড়ানো হয় নাই। টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন আর হচ্ছে ফেজর ডোমেইন। ফেজর ডোমেইন, ফেজর ডোমেইন টাইম ডোমেইন থেকে যে ডিফারেন্সিয়েশন যদি থাকে টাইম ডোমেইনে, এটাকে যদি আমরা ফেজর ডোমেইনে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? তখন আমাদেরকে অবশ্যই একটা জে ওমেগা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যদি এরকম হয় যে i বাই dt, তাহলে এটা ফেজর ডোমেইন করতে যদি হয় তাহলে এই আইটা ফেজরে হয়ে যাবে বড় হাতে আই, আর ডিফারেন্সিয়েশন যদি করি, খেয়াল করো ডিফারেন্সিয়েশন যদি এটাকে করি, দেখো সাইন কে, তো সাইন ডিফারেন্সিয়েশন হয়ে আবার কি হবে ওমেগা থাকবে, কারণ টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে ওমেগাটা বাইরে চলে আসবে যদি কনস্ট্যান্ট। ঠিক আছে, সাইন তো কজ হয়ে যাবে, ধরো কজ হওয়ার পরে যেটা ছিল ওইটাকে আমরা আই হিসেবে ফেজর হিসেবে লিখছি, ওমেগা চলে আসলো, আর একটা এক্সট্রা জে আসবে। ঠিক আছে, এটা ফেজরের মানে যে বেসিক থেকে এটা আসে, ফেজরের যে ইকুয়েশন কিভাবে ফেজর কনভার্ট করে, এই বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে চ্যাপ্টার 9টা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদেরকে দেখানো হবে, জাস্ট আমি একটু সিম্পলি একটা ধারণা দিচ্ছি যে টাইম ডোমেইন থেকে যদি আমরা ফেজর ডোমেইনে কনভার্ট করতে চাই তাহলে যদি ডিফারেন্সিয়েশন থাকে তাহলে আইটা তো ফেজর ডোমেইন হবে, একটা জে ওমেগা গুণ হবে, আর যদি ইন্টিগ্রেশন যদি হয়, ইন্টিগ্রেশন যদি হয় তাহলে আই কে আমাদের জে ওমেগা দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা দেখি যদি আমরা এই ভোল্টেজটাকে আমরা ইন্ডাক্টরের জন্য করতেছি, ইন্ডাক্টরটাকে করি, পরে ক্যাপাসিটরে যাব। এখন যদি আমরা এইটাকে টাইম ডোমেইনে আসি, ঠিক আছে, তো এটাকে আমরা ফেজর ডোমেইনে রিপ্রেজেন্ট করব, তাহলে কি হবে? এটা হয়ে যাবে ভি ভিএল অথবা ভি বলতে পারো, ফেজর ডোমেইনে আমরা লিখলাম, এটা ধরো ছিল টাইম ডোমেইনে, এটা ভি, আর ডিআই বাই ডিটি এটা হয়ে যায়, দেখো আমরা জানি ফেজর ডোমেইনে জে ওমেগা আই, এলটা ঠিক থাকবে, আর হবে ইনটু জে ওমেগা আই। ঠিক আছে, জে ওমেগা আই, আর এই জে ওমেগা আই এখানে যদি আমরা এল আর জে ওমেগাকে রাখি, ভি বাই আই লিখি, এখানে থাকে হচ্ছে জে ওমেগা এল। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে এটা ভি বাই আই। আমরা জানি নরমালি যদি রেজিস্টর হয়, রেজিস্টর যদি হয় তাহলে ভি বাই আই কে আমরা আর বলি কনস্ট্যান্ট। ঠিক আছে না, তোমরা জানো যে রেজিস্টর যদি হয় তাহলে আমরা কারেন্ট, ভোল্টেজ আর কারেন্টের যে রেশিও এটাই আমরা জানি রেজিস্ট্যান্স, কিন্তু এটা রেজিস্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে তা না। ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি কারেন্ট আর ভোল্টেজের যে রেশিও এটাকে বলা হচ্ছে রিঅ্যাকট্যান্স, এটাকে বলা হচ্ছে রিঅ্যাকট্যান্স। এটা তোমরা প্রথম শুনছো হয়তো,
লিখে রাখো রিঅ্যাকট্যান্স। এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো না, এটাকে বলবো আমরা রিঅ্যাকট্যান্স। এবং রিঅ্যাকট্যান্সটা দুই রকমের, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, একটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এবং যেহেতু এটা এল এর ইন্ডাক্টরের এল এর ভি বাই আই এর রেশিও, এজন্য এটাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এটাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আচ্ছা, আর যদি হয় এরকম যে ভোল্টেজ বাই আই এর যে রেশিও এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, তখন এটাকে বলবো আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স লিখে রাখো। এগুলা অনেক সময় তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হবে এবং কুইজে, ল্যাব ভাইভা সবকিছুতে এগুলো লাগবে, অবশ্যই জানতে হবে। তার মানে আমরা জানি যে ভোল্টেজ বাই কারেন্টের যে রেশিও, এটাকে আমরা এটা হোক ডিসি হোক, যদি ডিসি হয় তাহলে ভোল্টেজ বাই আই এটা অবশ্যই আর হবে। এসি তেও ভোল্টেজ বাই কারেন্ট এর রেশিও এটা আর হবে, রেজিস্ট্যান্স। আর ডিসি তে তো ইন্ডাক্টেন্স এর কোনো ভোল্টেজ বাই রেশিও নাই, কারণ ডিসি তে ভোল্টেজ জিরো, আবার ডিসি তে কারেন্ট জিরো। তার মানে ডিসি তে ইন্ডাক্টর আর রিঅ্যাক্টরের কোনো কিছু নাই। ঠিক আছে, কিন্তু এটা এসি তে আছে। এসি তে যদি বলি তাহলে ভোল্টেজ বাই কারেন্টের যে রেশিও, এটাকে আমরা বলবো রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর এটাকে বলবো ভোল্টেজ বাই কারেন্ট রেশিও বলবো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে আমরা ইকুয়েশন থেকে দেখলাম যে আমরা জানি VL সমান L dI বাই dt। আর এটাকে যদি আমরা টাইম ডোমেন বলতেছি কারণ এটা dt, টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন থেকে ফেজর ডোমেইনে কনভার্ট করি, তাহলে আমরা পাবো j ওমেগা i। আর e বাই i সমান হচ্ছে j ওমেগা l। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি v বাই i কে আবার আমরা বলতে পারি xl। কারণ যে আমরা জানি xl এর সংজ্ঞা হচ্ছে যে ইন্ডাক্টরের ভোল্টেজের ফেজর এবং কারেন্টের যে ফেজর এর রেশিওকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তার মানে আমরা এখানে xl লিখতে পারি, তাহলে আমরা দেখলাম xl সমান j ওমেগা l, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এটা যদি আমরা জানি তাহলে l এর মান আমরা সহজে বের করতে পারবো। xl কে আমরা ভাগ দেব j ওমেগা দিয়ে। ঠিক আছে, xl। আচ্ছা, ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে ওমেগা সমান আমরা জানি টুয়াইস বাই f। ওমেগা সমান টুয়াইস বাই f। আচ্ছা, ফ্রিকোয়েন্সি। আবার এই ফ্রিকোয়েন্সিটা এটা বাংলাদেশের ক্ষেত্রে অলওয়েজ 50 হার্টজ। ঠিক আছে, বাংলাদেশের যে পাওয়ার প্ল্যান্ট গুলা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, পাওয়ার প্ল্যান্ট গুলাতে যে অল্টারনেটর যে কারেন্ট প্রডিউস করতেছে, ভোল্টেজ প্রডিউস করতেছে, তার যে ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে 50 হার্টজ ধরে। পুরো বাংলাদেশের সমস্ত পাওয়ার প্ল্যান্টের ফ্রিকোয়েন্সিটা কি 50 হার্টজ। আর অনেক বাইরের দেশে 60 হার্টজ আছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমাদের দেশে 50 হার্টজ ইউজ করা হয়। এই জন্য ওমেগা সমান আমরা জানি টুয়াইস বাই f। l সমান এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমরা ফ্রিকোয়েন্সির মান জানি 50 হার্টজ, টুয়াইস বাই এর মান জানি। ঠিক আছে, আর যেহেতু এটা একটা ইমাজিনারি পার্ট, আমরা জাস্ট যদি ম্যাগনিটিউড নেই, ঠিক আছে, ম্যাগনিটিউড নিলে এটা যে xl বাই টুয়াইস বাই f এটা পেলে হবে। ঠিক আছে, আচ্ছা, ও সরি, এখানে আরেকটা জিনিস আমার একটু মিস্টেক হয়েছে। v বাই i এটা xl, এটা jxl হবে, jxl হবে। যে কাটা যাবে, আমি একটু ইরেজ করে দেই। একটু এডিট করে নাও। v বাই i সমান হবে jxl, jxl সমান j ওমেগা l। তার মানে l সমান হচ্ছে xl বাই ওমেগা, xl ডিভাইডেড বাই টুয়াইস বাই f। ঠিক আছে, v বাই i এটা এখানে যদি আমরা বলি, এখানে একটু লিখে দিচ্ছি,
এখানে v বাই i হবে জে এক্সএল, জে এক্সএল, আর এক্সএলটাকে আমরা বলতেছি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর এক্সসিটাকে বলতেছি আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে L সমান সমান হচ্ছে XL ডিভাইডেড বাই টুয়াইস বাই F। এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। তাহলে দেখো এই যে আমাদের XL ডিভাইডেড বাই টুয়াইস বাই F, এই ইকুয়েশনে আমরা L বসাই, যদি XL এর মানটা যদি বসাতে পারি তাহলে আমরা টুয়াইস বাই F আমরা জানি, ভাগ করলে ইন্ডাকট্যান্সটা পেয়ে যাব। মানে XL এর মানটা কিভাবে বের করে এটাই আমরা এক্সপেরিমেন্ট দিয়ে করব। এটা একটু দেখতে হবে এক্সেল এর মানটা কিভাবে বের করে। আচ্ছা, এটা একটা দেখার আগে আমরা ক্যাপাসিটরের ইকুয়েশনটা একটু দেখে ফেলি, যেহেতু আমরা ইন্ডাক্টর ইকুয়েশনটা দেখছি। ক্যাপাসিটরের ইকুয়েশনটা 1 বাই টুয়াইস বাই f ইনটু xc। এখানে আবার xc টা কেন নিচে, ওখানে তো xl টা উপরে ছিল, এটা একটু দেখি কেন এরকম আসে। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি এখানে ছিল VL LDI বাই dt, এখানে আসলে হচ্ছে কারেন্ট সমান সমান CdV বাই dt, উল্টা। তাহলে এটাকে যদি আমরা ফেজরে রিপ্রেজেন্টেশন করি তাহলে হবে I হবে C dV বাই dt, তাহলে d বাই dt এর জন্য হবে j ওমেগা, ফেজরে এটা হয়ে যাবে ভোল্টেজ, ক্যাপিটাল লেটার ভোল্ট হয়। আর v বাই i যদি আমরা রাখতে চাই তাহলে দেখো v বাই i এটা ওই পাশে নেই, আর এটা তাহলে নিচে নিয়ে আসতে হবে ওই পাশে 1 বাই j ওমেগা c। আর v বাই i সমান সমান ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেখছি যে j ওমেগা c, ঠিক আছে, j ওমেগা c। j ওমেগা c যদি হয় তাহলে j ওমেগা c j ওমেগা c সরি xc j xc j xc, আর এখানে আমার থাকলো 1 বাই j ওমেগা c। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডাক্টর হচ্ছে ইন্ডাক্টরের যে ভোল্টেজ আর কারেন্টের যে রেশিও, এটা ইন্ডাক্টর রিঅ্যাকটিভ পাওয়ার আমার কি করে সিস্টেমের মধ্যে, সিস্টেম থেকে রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্ব করে। আর উল্টা ক্যাপাসিটর কি করে সিস্টেমের মধ্যে রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই করে। ঠিক আছে, তোমরা রিঅ্যাকটিভ পাওয়ার কি জিনিস এগুলো জানো না এখনো, যাই হোক এই জন্য একটু অবাক লাগবে। এর কারণে এই ভোল্টেজ আর কারেন্টের যে ফেজর এখানেও একটু চেঞ্জ আছে। এই ভোল্টেজ আর কারেন্টের যে ফেজর এটা হচ্ছে জে এক্সএল, আর ভি বাই আই সমান সমান যেটা হয় এটা হচ্ছে ক্যাপাসিটরের জন্য এটা মাইনাস। এর কারণ হচ্ছে ইন্ডাক্টর রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্ব করে নেয় সিস্টেম থেকে, সাপ্লাই থেকে নেয়, আর ক্যাপাসিটর সাপ্লাই দেয়। তো একটা যদি প্লাস হয় আরেকটা হয় মাইনাস, এখানেও একটা মাইনাস হবে। তাহলে এখন দেখো মাইনাস জে এক্স সি 1 বাই জে আছে, 1 বাই সি কে আমরা মাইনাস জে লিখতে পারি 1 বাই ওমেগা সি। ঠিক আছে, তাহলে এখানে xc সমান সমান থাকে 1 বাই ওমেগা সি, যে কাটাকাটি c সমান সমান এখন থাকবে, দেখো সেই পাশে নিয়ে আসো, xc ওই পাশে নিয়ে যাও 1 বাই ওমেগা xc। c সমান সমান 1 বাই ওমেগা সমান সমান টুয়াইস বাই f x। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। ঠিক আছে, তার মানে আমরা লাস্ট লাইন এর কাছে মাইনাস হলো কি করে? এটা
জি স্যার। 1/j সমান মাইনাস j। 1/j মানে হচ্ছে তোমার i। আমরা i সমান কি জানি, রিয়েল মানে ইমাজিনারি সংখ্যা 1/i সমান মাইনাস i না, জানো না? জটিল সংখ্যা পড়া হয়েছে না তোমাদের? জি স্যার। 1/i সমান মাইনাস i পড়ো নাই? তো এটাও সিমিলারলি যেটা হচ্ছে তোমার জটিল সংখ্যার যে আমরা কমপ্লেক্স নাম্বারে যে i, ওই i আর j একই কথা। যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার করছি i দিয়ে, তো এই জন্য ফেজরে এই i টাকে আমরা j হিসেবে প্রকাশ করি। ঠিক আছে, i আর j একই কথা। যেহেতু আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা কারেন্টকে i দিয়ে প্রকাশ করতেছি, এজন্য আবার এখানে কমপ্লেক্স নাম্বার যেটা আসছে এজন্য এটাকে আবার i দেওয়া যাবে না, এজন্য j দিতেছি। ঠিক আছে, কারণ কারেন্ট যেহেতু আমরা i দিয়ে কারেন্টকে বুঝতেছি। ঠিক আছে, তো এই জন্য 1/j সমান আমরা জটিল সংখ্যার যে ইকুয়েশন ওইটাই আমরা ফেলবো মাইনাস j। যে এখান থেকে কাটাকাটি যাবে, x সমান 1/ωc, c সমান 1/ωxc, c সমান থাকবে 1/2πf xc। এটার মান হচ্ছে 50 হার্টজ, আর xc এর মানটা আমরা বের করব, তাহলে আমরা পেয়ে যাব ক্যাপাসিট্যান্স। আচ্ছা, তার মানে দুইটা ইকুয়েশন আমরা দেখলাম যে কিভাবে আসে। এখন আমরা দেখব যে xc টা কিভাবে বের করব, আর এখানে xc টা কিভাবে বের করব। xc টা আর xc টা কিভাবে বের করব, এটা আমাদের দেখতে হবে। আরেকটা নতুন টার্ম জানতে হবে ইম্পিডেন্স। ইম্পিডেন্স তোমাদেরকে পড়ানো হবে, একটু জেনে রাখো ভালো। জেড ইম্পিডেন্স হচ্ছে জেড। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ফেজরের রেশিওকে আমরা ইম্পিডেন্স বলি। ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও, এই ফেজরের রেশিও, এটাকে আমরা ইম্পিডেন্স বলি। ইম্পিডেন্সের মধ্যে নরমালি দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট থাকে আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট থাকে। রিয়েল পার্টটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর ইমাজিনারি পার্টটা হয় রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, আর নয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। বা ইন্ডাক্টর হবে নয় ক্যাপাসিটর হবে। ঠিক আছে, এক্স লিখলাম। ঠিক আছে, এখন যদি ইন্ডাক্টর হয়, ইন্ডাক্টর হলে আর হচ্ছে এক্সএল, আর যদি ক্যাপাসিটর হয় তাহলে মাইনাস জে এক্সসি। ঠিক আছে, ক্যাপাসিটর হলে মাইনাস জে এক্সসি। ঠিক আছে, তো ইন্ডাক্টরের এটা হচ্ছে ইম্পিডেন্স, এটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ইম্পিডেন্স। এই জিনিসগুলো মনে রাখতে হবে। ইন্ডাক্টর যদি এই রিঅ্যাকট্যান্সে যদি ইন্ডাক্টর হয় তাহলে প্লাস জে, আর যদি ক্যাপাসিটর হয় তাহলে এটা মাইনাস হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে যদি জেড সমান একটা, আচ্ছা আরেকটা জিনিস বলতে হবে, এখানে তো এটা বলা হয় নাই। আচ্ছা, এটা বলে আসি। একটা ইন্ডাক্টরে ইকুইভ্যালেন্ট সার্কিট তোমাদেরকে বলা হয়েছে, মনে আছে? ইন্ডাক্টরের এটা হচ্ছে ইন্ডাক্টরের ইকুইভ্যালেন্ট। তো আসলে কি অ্যাকচুয়ালি এটাই থাকে নাকি এর সাথে কোনো কিছু অ্যাড থাকে, তোমাদের কি মনে আছে? বলতে পারবা? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা ইন্ডাক্টর যদি পিওর হয়, পুরোপুরি পিওর হয়, পিওর ইন্ডাক্টরকে শুধু এল দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, শুধু করা হয়। কিন্তু কোন ইন্ডাক্টরই প্র্যাকটিক্যালি পিওর না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কোন ইন্ডাক্টরই পিওর না। এর কারণ হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে অবশ্যই একটা কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, কারণ কারেন্ট যাবে এখানে, তারের মধ্যে কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো যার কারণে একটা রেজিস্ট্যান্স অবশ্যই থাকবে। এই জন্য
আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বলি, আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট ইন্ডাক্টরে তাহলে এল, কিন্তু প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বলি, তাহলে প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাক্ট্যান্স থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাক্টরের প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তো সিমিলারলি তাই ক্যাপাসিটরের ক্ষেত্রেও, ক্যাপাসিটরও পিওর ক্যাপাসিটর না, তার সাথে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে। প্র্যাকটিক্যাল ক্যাপাসিটরে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, যার কারণে এটা ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম করা হয়। ঠিক আছে, তো যাই হোক, এর আরো এই ইন্ডাক্টরের আবার এর মধ্যে ক্যাপাসিটরও থাকে, তো এগুলা অনেক হাইফাইয়ের বিষয়, তো ধরে যাওয়ার দরকার নাই কিভাবে ক্যাপাসিট্যান্স থাকে, আবার এখানে ইন্ডাক্টর থাকে কিভাবে থাকে, বলে যাওয়ার দরকার নেই। আপাতত এটাই জানো যে ইন্ডাক্টর এর সাথে পিওর না, অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকে, ক্যাপাসিটরের সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স থাকে, এইজন্য এটা এরকম হয়। তো আমাদের যে ইন্ডাক্টরটা আমরা ইউজ করতেছি, খেয়াল করো, এই ইন্ডাক্টর, শুধু ইন্ডাক্টর, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, কিন্তু ইন্ডাক্টরের মধ্যে নিজেরই একটা রেজিস্ট্যান্স আছে, তো যার কারণে এই ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স হবে, ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স, এটা হবে R প্লাস জে এক্সএল। ঠিক আছে, R প্লাস জে এক্সএল। আচ্ছা, এটা যদি হয় এরকম, তাহলে আমরা যদি ম্যাগনিটিউড নেই, শুধু ম্যাগনিটিউড, তাহলে কি হবে, z সমান সমান, তাহলে শুধু ম্যাগনিটিউড নিচ্ছে √r² মাইনাস xl প্লাস স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড। অ্যাঙ্গেল গুলো বাদ দিয়ে দিছি, কমপ্লেক্সের অ্যাঙ্গেল যে কম্পোনেন্ট, ইমাজিনারি পার্ট অ্যাঙ্গেল আসে, এটাকে তোমরা দুইটা ভাগ কনভার্ট করতে পারো, পোলার ফর্মে দিতে পারো ইমাজিনারি পার্টকে, তোমরা জানো এগুলা যে a প্লাস ib একে নেওয়া যায়, আর থিটাকে প্রকাশ করা যায়, এটাই আসলে ফেজর ফর্ম। তো যাই হোক, এটাকে পোলার ফর্ম বলা হয়, ফেজর ফর্ম আমরা বলবো সার্কিটের ক্ষেত্রে। তো এটাকে আমরা দেখো, আমাদের দরকার হচ্ছে এক্সেল, আমরা এখানে এটাকে বর্গ করে দিব, তাহলে r² প্লাস xl স্কয়ার সমান সমান, এখানে যদি xl, তাহলে xl কি হবে, √z² মাইনাস r², এটা হবে আমাদের কি xl। তো সিমিলারলি যদি আমরা বলি যে z সমান সমান ক্যাপাসিটর যদি হয়, শুধু ক্যাপাসিটর থাকলেও তার সাথে একটা রেজিস্টর থাকবে, তো তার ম্যাগনিটিউড হবে √r² প্লাস, এটা মাইনাসটা চলে যাবে, মাইনাস xc হোল স্কয়ার, তার মানে xc²। আর সিমিলারলি এটাকে যদি ক্যালকুলেশন করি, তো xc সমান সমান আমরা পাবো z² মাইনাস r²। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম xl সমান সমান z² মাইনাস r², আর xc সমান সমান z² মাইনাস r², সেম। তো এইভাবে আমরা z আর r বের করতে পারি, আর z আর r যদি বের করি, তাহলে আমরা xc পাবো। xc যদি পেয়ে যাই, তাহলে xc যদি বসিয়ে দেই, তাহলে ক্যাপাসিট্যান্স পাবো। xl যদি পেয়ে যাই, xl যদি বসিয়ে দেই, তাহলে আমরা ইন্ডাক্টেন্স পাবো। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো, xc ক্যাপাসিটরের ক্ষেত্রে xc টা বের করতে হবে। প্রথমে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মেজার করা হয়, কারেন্ট মেজার করা হয়, পাওয়ার মেজার করা হয় পাওয়ার ভোল্টমিটার দিয়ে, আর ইম্পিডেন্সটা মেজার করা হয়। আমরা জানি ইম্পিডেন্স সমান সমান হচ্ছে v/i। ঠিক আছে, আচ্ছা, ভোল্টেজের ফেজর, কারেন্টের ফেজর। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে আমরা ভোল্টমিটার গুলো ইউজ করতেছি, অ্যামিটার গুলো ইউজ করতেছি,
এই ভোল্টমিটার এবং অ্যামিটার গুলো হচ্ছে এসি ভোল্টমিটার এবং এসি অ্যামিটার, ঠিক আছে? ডিসি না, ডিসি গুলো আলাদা, এসি গুলো আলাদা। তো এসি তে যখন অ্যামিটার কারেন্ট মেজার করে তখন সে ফেজরের যে ম্যাগনিটিউড ওইটা মেজার করে, এই আইটা মেজার করে, ঠিক আছে? এর মধ্যে কিছু সাইনোসয়েডাল কারেন্ট আছে, দেখা দেওয়া আছে সোর্সের সিগন্যাল। সাইনোসয়েডাল অর্থাৎ সাইনোসয়েডাল বলতে হচ্ছে সাইনের সাইনে এরকম ওয়েভ, অল্টারনেটিভ ওয়েভ যাবে, এর মধ্যে দিয়ে পাস হবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে। তো অ্যামিটার যেটা মেজার করবে, অ্যামিটার হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু সম্বন্ধে তোমরা জানো না, আরএমএস ভ্যালু এটা পড়বা চ্যাপ্টার 10 এ না, খুব সম্ভবত 11 এ পড়বা, 11 এ পড়বা। তো আরএমএস ভ্যালু মেজার করবে আই, অর্থাৎ আরএমএস ভ্যালু, অর্থাৎ আরএমএস ভ্যালু ম্যাগনিটিউডটা তোমরা করবা। তোমরা করে আসছো ইন্টারে যে পূর্ণ গড় অর্ধবেগ বা এগুলো করে আসছো, যাই হোক রুট মিন স্কয়ার ভ্যালু যেটা। আর ভোল্টমিটারটাও এই ভোল্ট মেজার করবে, আরএমএস ভ্যালু মেজার করবে, ভোল্টেজে আরএমএস ভ্যালু মেজার করবে। তো মেজার করে যদি দেয় আমাকে দুইটা ভোল্টেজ আর কারেন্ট, এটা যদি আমরা রেশিও করি তাহলে আমরা ইম্পিডেন্স পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা ইম্পিডেন্স পাবো। আর আমরা জানি পাওয়ার সমান সমান হচ্ছে ছোটবেলার সূত্র আর আই স্কয়ার আর, ঠিক আছে? এখানে পাওয়ারটাকে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে, একই কথা, কোনো সমস্যা নাই। তার মানে রেজিস্টর যদি রেজিস্ট্যান্সের মান যদি আমরা পেতে চাই তাহলে পি বাই আই স্কয়ার, ঠিক আছে? পাওয়ারকে কারেন্টের স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু পাবো, ঠিক আছে? কারেন্ট আর আচ্ছা, তার মানে আমি ভোল্টেজ আর কারেন্ট দিয়ে পেলাম হচ্ছে ইম্পিডেন্স, আর পাওয়ারকে আই স্কয়ার আর দিয়ে ভাগ করে পেলাম হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তার মানে আমরা এখন জানি, দেখো জেড আর আর জানি, আর এক্সি সমান সমান আমরা একটু আগে দেখছি √জেড² - আর²। তাহলে আমরা এই জেড এর মান আর আর এর মান যদি বসিয়ে দেই তাহলে আমরা এক্সি এর মান পাবো, ঠিক আছে? এক্সি এর মান যদি আমরা জানি তাহলে আমরা আবার ক্যাপাসিটরের যে ভ্যালু এটা পেয়ে যাব এই সূত্র থেকে, 1/2πf এক্সি হচ্ছে 189.96, আর টুয়াইস পাই এফ তোমরা জানো, ভ্যালুগুলো বসাই দিলে তোমরা ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন গুলো দেখাইলাম। সিমিলারলি ইন্ডাক্টরের ক্ষেত্রেও তাই, ইন্ডাক্টরেও তোমরা এই ইম্পিডেন্সটা পেয়ে যাবে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের যে রেশিও করলেই ভি বাই আই, তাহলে ইম্পিডেন্সটা পেয়ে যাবে। আর পাওয়ারটা পেতে হলে তোমার পাওয়ারকে রেজিস্ট্যান্সটা পেতে হলে পাওয়ারকে আই স্কয়ার আর আই স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে। রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স পেয়ে গেলে এক্সএল পেয়ে যাবে, z² - r² এর স্কয়ার রুট থেকে। আর এক্সএল পেয়ে গেলে এল পেয়ে যাবে, l = xl / টুয়াইস পাই f। এগুলো ম্যাগনিটিউড বসাই দাও এক্সএল এ, তাহলে এটা সেটা পেয়ে যাবে। এই হচ্ছে থিওরি, যে কিভাবে আমরা ইন্ডাক্টরটা পেয়ে যাবো। আমাদের এই থিওরিতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, পরে আমরা প্র্যাকটিক্যালে যাব। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, আমরা তাহলে আমরা দেখতেছি যে ইন্ডাক্টরের যে ইন্ডাকট্যান্স মেজারমেন্ট, সেলফ ইন্ডাকট্যান্স, এটা মেজার করতে হলে আমাদেরকে এই কানেকশন দেওয়ার পরে এই তিনটা জিনিস লাগিয়ে দিলেই আমরা ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার পাবো, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার সম্বন্ধে একটু বলে নেই। তোমরা জানো পাওয়ারটা কিভাবে বের করে, এটা তোমরা তো শিখানো হয়েছে। এখানে দেখো আমি লিখছি 2 × 10 × 120 / 120। এটা এরকম লেখা কেন, এটা মনে আছে তোমাদের? x গুণন পটেনশিয়াল কয়েলের রেটিং, হ্যাঁ, পটেনশিয়াল কয়েল অর্থাৎ রেটিং, পটেনশিয়াল কয়েলের রেটিং
এরপরে হচ্ছে ধরো পিসি লিখলাম, কারেন্ট কয়েলের রেটিং, এরপরে হচ্ছে টোটাল ঘর কয়টা আছে। ঠিক আছে, এখানে 120 ঘর আছে, তো 120 এইভাবে যদি লিখি, যদি 2 ঘর যায় তাহলে আমাদের ভোল্টেজ কয়েল লাগানো 10 ভোল্টে লাগানো, সরি এটা হচ্ছে কারেন্ট কয়েল, 10টা হচ্ছে কারেন্ট কয়েল, 10 এ লাগানো, ভোল্টেজ কয়েল 120 ভোল্টে লাগানো, আর ভাগ আছে 120 ভোল্ট। যার কারণে আমরা এইভাবে আমরা পাওয়ারটা পাবো। এটা তোমরা দেখছো, এর আগে দেখানো হয়েছে। তো স্যার এটা বুঝলাম না। বুঝো নাই? হ্যালো, না স্যার এটা বুঝলাম না, এই পাওয়ারটা কিভাবে বের করব? আচ্ছা এটা হচ্ছে তোমার আমাদের পাওয়ারের যে মেজারমেন্টের যে ওয়াট মিটার আছে, ওয়াট মিটারে আর ভোল্টেজ কয়েল আছে, তোমাদেরকে দেখানো হয়েছে না? measurement of AC power using watt meter, এক্সপেরিমেন্ট করানো হয়েছিল, 4 নাম্বার এক্সপেরিমেন্ট। 4 নাম্বার এক্সপেরিমেন্টে দেখো তোমাদেরকে কিভাবে ওয়াট মিটারের কানেকশন দেওয়া হয় শেখানো হয়েছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে যে কারেন্ট কয়েল, এটা পটেনশিয়াল কয়েল। কারেন্ট কয়েলকে দেখো রেজিস্ট্যান্সে সিরিজে লাগানো হয়েছিল, পটেনশিয়াল কয়েলকে প্যারালালে লাগানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো পাওয়ারটা কিভাবে মেজার করে দেখো, এই যে এটা কিভাবে আসে। এই মনে আছে, এই যে খেয়াল করো, এটা হচ্ছে ওয়াট মিটার, এটা হচ্ছিল ওয়াট মিটার। ওয়াট মিটারে কারেন্ট কয়েল থাকে, আবার কি পটেনশিয়াল কয়েল থাকে, ঠিক আছে না? কারেন্ট কয়েল, তো এটা রেটিং আছে যে আমি যদি 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা 2 থেকেই আমরা এখান থেকে রেজিস্ট্যান্স থেকে এখানে নিয়ে এসে এইখান থেকেই আমরা কি করব, রেজিস্ট্যান্সে নিয়ে যাব। ঠিক আছে, কারণ আমাদের 2 অ্যাম্পিয়ারই যথেষ্ট, 2 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই যে এটুকের উইন্ডিং, এটুকের কয়েল, এটা কোনো কাজে আসবে না, থাকবে। তার মানে ওয়াটমিটারে দুইটাই আছে, অপশন দুইটাই আছে, আমি 2 অ্যাম্পিয়ারের কয়েলও ইউজ করতে পারি এবং 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কয়েল ইউজ করতে পারি, তার মানে টোটালটাই কাজ করবে। আবার পটেনশিয়াল কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ মেজার করা। দেখো এটুক হচ্ছে 150 ভোল্ট মেজার করার জন্য, এর চেয়ে বেশি যদি মেজার করতে হয় তাহলে আমাকে এই কয়েলটা ইউজ করতে হবে, এটা হচ্ছে 250 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারি। ঠিক আছে, তো আমরা 2 অ্যাম্পিয়ার 150 ভোল্ট এটা দুইটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে কি হবে, এটা হচ্ছে ওয়াট মিটারে কত ঘর, কয়টা ঘর গেছে, ঘর সংখ্যা, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, যে পাওয়ার আমাদের দেখানো হয়েছিল এক্স, আর কত অ্যাম্পিয়ারের স্কেলটা আমরা ইউজ করব কারেন্ট কয়েলের, এটা হচ্ছে আমাদের 2, আমরা 2 অ্যাম্পিয়ার রেঞ্জটা ইউজ করতেছি, এটা 2। আর পটেনশিয়াল কয়েলের কত ভোল্ট আমরা ইউজ করতেছি, 150 ভোল্টের কয়েলটা ইউজ করতেছি, এটা ইউজ করতেছি না, এটা ওপেন থাকবে, এটা কানেক্টেড থাকবে না, ওয়াটমিটারের ভিতরে কিন্তু আছে, ঠিক আছে, কিন্তু কানেকশন দেই নাই, এই কারণে এটা ইউজ হবে না। ঠিক আছে, তার মানে দেখো কারেন্ট কয়েলটা অ্যামিটারের মতো কাজ করবে, তার মানে কারেন্ট কয়েলটা এখান থেকে সিরিজে রেজিস্ট্যান্সে চলে গেল, বাস শেষ, কারেন্ট কয়েলের কাজ শেষ। পটেনশিয়াল কয়েলটা ভোল্টমিটারের মতো কাজ করবে, তার মানে রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে লাগাতে হবে। তো প্যারালালে যদি লাগাতে হয়, এটা এখান থেকে সরাসরি রেজিস্ট্যান্সও নেওয়া যায়, অথবা যেহেতু এইখান থেকে রেজিস্ট্যান্সে গেছে, অলরেডি চলে গেছে, তার মানে এত দূরে তার নেওয়ার দরকার নাই, এটা শর্ট করে দিলেই হবে, মানে এটা একই নোড। ঠিক আছে, একই নোড, এইজন্য সিসি কেন যে শর্ট করা থাকে এটা বলতে পারো, এটা শর্ট করার দরকার নাই,
ভোল্টমিটারের মতো এটা সরাসরি এখানে লাগাই দিলেও হবে, অথবা সিসি শর্ট করে দিলেও হবে, একই কথা, কারণ একই নোড। আর আরেকটা হচ্ছে এটা ভোল্টমিটার, যেহেতু এটা এই মাঠে লাগাতে হবে। আমি যদি 2 এম্পিয়ার কারেন্ট ইউজ করি তাহলে এখানে 2 হবে, 150 পর্যন্ত ভোল্টমিটারের রেটিং ইউজ করলে 150 হবে। আর স্কেল ঘর সংখ্যা কয়টা থাকে এটা হবে নিচের ঘর সংখ্যা, আর কত ঘর গেছে এটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল পাওয়ার বের হয়ে যাবে। ঠিক আছে, যদি ধরো সাপোজ আমরা 5 এম্পিয়ার পর্যন্ত ইউজ করছি। ঠিক আছে, দেখাই একটা দেখাই। দেখো, যদি ধরো এখানে 2 এম্পিয়ার আছে, এখানে 2 এম্পিয়ার আছে, এটা আছে, এটা হচ্ছে 150, এটা 250, এটা 2 এম্পিয়ার, এটা হচ্ছে 5 এম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়াট মিটার। এখানে রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে সোর্স, কানেকশন দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 5, এখন আমরা ধরো 5 এম্পিয়ার ইউজ করব, কারণ আমাদের হাই কারেন্ট যাবে, তখন আমরা এখানে কানেকশন দিয়ে দিব। এটা কিন্তু ইন্টারনালি কানেক্ট আছেই। এইখান থেকে যদি আমরা এখানে নিয়ে যেতাম তাহলে 2 পর্যন্তই কাজ করত। এখন এটা বাকিটা ওপেন থাকতো, কিন্তু 5 এম্পিয়ারকে যখন কাজ করাবো তখন 5 এম্পিয়ার থেকে আমরা রেজিস্ট্যান্সে নিয়ে যাব। তার মানে এটা অ্যামিটারের মতো কাজ করলে অ্যামিটারটা সিরিজ হয়ে গেল। আচ্ছা, এখন কাজ হচ্ছে সিসির কাজ শেষ। পিসি পটেনশিয়াল কয়েল, ধরুন পটেনশিয়াল কয়েল 250 ইউজ করব, এটা অলরেডি কানেক্টেড। 250 ইউজ করলে আমার এক মাথা নিতে হবে এখানে, আরেক মাথা নিতে হবে এইখানে। ঠিক আছে, তাহলে দেখো এটা প্লাস মাইনাস দেওয়া থাকে একটা নব। তো পিসি এখানে এইভাবে নেওয়া যায়, অথবা আমি পিসি শর্ট করে দেব। এটা সিসি বলে, সিসি যদি শর্ট করে দেই তাহলে আর এখানে নেওয়া দরকার নাই, এখানে যদি তার বেশি লাগে। আর এইটা এখানে নিয়ে নিব, তার মানে এটা ভোল্ট মিটারের মতো দেখো প্যারালালে কাজ করছে। ঠিক আছে, আর এখান থেকে রেজিস্ট্যান্স এটা শর্ট করে দিই। তার মানে এখন দেখো যদি আমাদের রিডিং কত আসে, আমাদের ওয়াট মিটার রিডিং ধরো এক্স আসে, তাহলে আমাদের কারেন্ট কয়েল ইউজ করছি 5, আর পটেনশিয়াল কয়েল ইউজ করছি আমরা 250। আমাদের ভাগ সংখ্যা ধরো 150 পর্যন্ত আছে, 150 ভাগ সংখ্যা হবে 150। এটা কিন্তু আমাদের রিকোয়ার্ড পাওয়ার। ঠিক আছে, তো যাই হোক, এটা পড়ানো হয়েছিল অনেক আগে, এই জন্য ভুলে গেছো। তো যাই হোক, ওই হিসাবে আমরা এইভাবে পাওয়ারটা মেজার করছি। তো দেখো ভোল্টেজ 230, কারেন্ট 0.48, পাওয়ার আমরা মেজার করব। এটা কিছুই না, জাস্ট কানেকশন দিয়ে দিলেই আমরা এই পাওয়ারটা পেয়ে যাব। ঠিক আছে, তিনটা রিডিং এ পেয়ে যাব, পরে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। ঠিক আছে, তো একটা ইন্ডাক্টরে যেহেতু আমরা প্রথমে ডাটা নেওয়ার পরে দেখলাম ইন্ডাকটেন্স বের হয়েছে 1.499। তো এটাকে একটু ভ্যারি করছি, ইন্ডাকটেন্স একটু ভ্যারিয়েবল ইন্ডাক্টর, আমি ল্যাবে যেটা ভিডিওতে দেখবো আমরা একটু পরে, ভ্যারিয়েবল একটু ভ্যারি করলে এটা সরে আসে, অর্থাৎ ইন্ডাকটেন্সের মানটা কমে যায়। এটা ভ্যারিয়েবল, তো যার কারণে তখন আমরা পাওয়ার পাই। পাওয়ার ভোল্টেজ কারেন্ট ইকুয়েশনতে দেখলাম যে ইন্ডাকটেন্সের মানটা কমে 0.499 এ চলে আসে, 1.499 থেকে। এরপরে আবার আরেকটু ভ্যারি করছি, আরেকটু কমাই দিছি, তারপরে আমরা দেখলাম যে ইন্ডাকটেন্সটা 0.38, এটা হেনরি। ঠিক আছে, হেনরি, অর্থাৎ হেনরিতে আমরা ইন্ডাকটেন্সের ভ্যালুটা পাবো। সিমিলার প্রসিডিউরে আমরা ক্যাপাসিটরে পাবো। ক্যাপাসিটরে আমরা ক্যাপাসিটরটা দেখতে এরকম একটা বড় ট্যাঙ্কের মতো, উপরে কানেকশন দেওয়ার মতো নব আছে, আর এখানে সুইচের মতো আছে। সুইচের মতো থাকে, এরকম থাকে, নরমালি এরকম থাকে। যখন আমরা ক্যাপাসিটর হিসেবে ইউজ করব তখন এটাকে সুইচটাকে অন করলে এটা এইদিকে চলে আসে, এটাকে যদি অন করি এটা এইদিকে চলে আসে। তো আমরা প্রথমে একটা অন করে পার্ট নিছি, পরে দুইটা অন করে পার্ট নিছি। এটা হচ্ছে একটা ক্যাপাসিটর অন করে পার্ট নেওয়া, এটা হচ্ছে দুইটা ক্যাপাসিটর অন করে ক্যাপাসিটরের সুইচ অন করে পার্ট নেওয়া, এটা হচ্ছে
চারটা ক্যাপাসিটর সুইচ অন করে পার্ট নিব। তো প্রথমে আমরা এই ভোল্টেজ জাস্ট কানেকশন দিয়ে দিলেই তোমার এখানে ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ারের ভ্যালু দিয়ে দিবে। কারেন্ট ভোল্টেজ পাওয়ার ভ্যালু থেকে ইম্পিডেন্স রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ ইন্ডাক্টেন্স রিঅ্যাক্টেন্স আমরা পেয়ে যাব। ইকুয়েশনে বসাই দিলে আমরা পাবো 16.75 মাইক্রোফ্যারাড। এটা আসবে এরকম 0.00001675, এটাকে মাইক্রোফ্যারাডে নিতে হবে 16.75। একটা ক্যাপাসিটর হলে এটা পাওয়া যায়, দুইটা ক্যাপাসিটর হলে দেখো ডাবল হয়। একটার হচ্ছে অন করলে 16.75 মাইক্রোফ্যারাড করে, তো একটা নিলে এটা পাই। দুইটা যখন নেই তখন হচ্ছে ডাবল পাই, অর্থাৎ 32-33 পাই, তখন 16 এর ডাবল। চারটা যখন নেই তখন আমরা এই 4 গুণ পাই, 16.7 4 গুণ মোটামুটি 64 সামথিং এরকম আসে, 66 পাই। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, পরে আমরা ভিডিওতে চলে যাব। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। অনেক বড় ফাইল, নাইলে তোমাদেরকে দেওয়া যায়। এগুলো আমি একটু বর্ণনা দিচ্ছি তোমাদের, এই ভিডিও করার সময় একটু বর্ণনা দিয়েছিলাম কিভাবে কিভাবে যে সিরিজ প্যারালালে ওয়াটমিটার ভোল্টমিটার অ্যামিটার লাগানো হচ্ছে, এগুলো বর্ণনা চলতেছে। এই দেখ, এই যে দেখো এটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, আমাদের ল্যাবের যে ইন্ডাক্টর, এটা এরকম দেখতে অনেক বড় এবং অনেক ভারী। তো এগুলা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল করা যায়। এটাকে যদি আমরা শর্ট করে দেই বা ওপেন করে দেই তাহলে ইন্ডাক্টরটা কম বেশি হবে। আর এখানে যে প্রথম টার্মিনাল, দেখো একটা লাল তার এসে এখানে আসছে, এখানে যেখানে ইনপুট, এটা হচ্ছে আউটপুট ইন্ডাক্টরের ক্ষেত্রে, বাকি টোটালটা ইন্ডাক্টরের কাজ করে। ঠিক আছে, এটা অনেকগুলা মানে কয়েলের মতো টার্ন সংখ্যা অনেক পেঁচানো আছে। এটা আবার এর মধ্যে আবার ইনসুলেশনও আছে। ঠিক আছে, আর এখানে যেটা দেখতেছো একটা কালো ম্যাটেরিয়াল, তো এটা টানা যায়, এখানে একটা টানার মতো জিনিস আছে। এটাকে যদি আমরা টান দিই তাহলে এটা বাইরের দিকে সরে আসবে এবং ইন্ডাক্টরটা ভ্যারি করবে। ঠিক আছে, এই নবটাকে যদি আমি একটু ঘুরাই দেই তাহলে এটাকে টেনে বের করা যাবে এবং ইন্ডাক্টেন্সটা ভ্যারি করতে পারবো আমরা। তো আমরা ফার্স্টে এটাকে ফুলি লেফট সাইডে রেখে আমরা পার্টগুলো একটা পার্ট নিব, পরে এটাকে আস্তে আস্তে বের করব, ইন্ডাক্টেন্সকে ভ্যারি করব, পরে আমরা পার্ট নিব।
আচ্ছা, কানেকশনটা দেখো এখন। সোর্স থেকে প্রথমে ওয়াট মিটারে যাবে। ওয়াট মিটারের কানেকশন সোর্স থেকে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যাবে। আর এখানে তো একটা কয়েল থাকে অ্যামিটারের, কারেন্ট কয়েল, জানো এটা ভিতরে, এটা দেখানো হয় নাই, ভিতরে আমি তোমাদের দেখাইছি। কয়েল থাকে, যাই হোক এইখান থেকে অ্যামিটার হয়ে ক্যাপাসিটরে যাবে, ঠিক আছে। আর ভোল্ট মিটারও এখানে একটা কয়েল থাকে, তো কয়েলের এক মাথা যাইতে হয় এক ক্যাপাসিটর এক টার্মিনাল, আর একটা হচ্ছে নিউট্রালে। তো এখানে দেখো সিসি শর্ট করে দিয়েছি যাতে আর তুলে নেওয়ার দরকার নাই। আর এটা নিউট্রালে, সোর্সে নিউট্রালে চলে যাবে। এইটা দেখো, এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ সোর্স, ঠিক আছে। থ্রি ফেজ সোর্স, কিভাবে থ্রি ফেজ ওয়েভ জেনারেট, থ্রি ফেজ ভোল্টেজ আমরা পাই, এটা আমরা বলবো, এটা আমি তোমাদের বলাবো আমাদের ফার্স্ট অর্ডার সার্কিট শেষ হলে। আমরা এসি বানানোর পরে পড়াইতে হচ্ছে থ্রি ফেজ সোর্স, থ্রি ফেজ কারেন্ট কিভাবে করব। থ্রি ফেজ সোর্স তিনটা ফেজে আমাদের কারেন্ট প্রডিউস হয়, একটা আমরা ইউজ করব আর একটা নিউট্রাল নিব। এই দেখো একটা ফেজ এবিসি, ফেজের একটা ফেজ নেব আর একটা নিউট্রাল নেব। এই যে নিউট্রাল, এই যে এই দেখো কালো তার যেটা, এই সোর্সের কালো তারটা, এটা চলে যাবে ওয়াট মিটারে। এই যে ওয়াট মিটারে চলে গেল, ঠিক আছে। ওয়াট মিটারে দেখো এই যে কারেন্ট কয়েল, এখানে কিন্তু ভিতরে কয়েল আছে, দেখা যাচ্ছে না, এর মধ্যেও কয়েল আছে। তো আমরা এই 5 অ্যাম্পিয়ারটা ইউজ করতেছি, যার কারণে এখানে কানেকশন দেওয়ার পরে এইখান থেকে আমার অ্যামিটার হয়ে ক্যাপাসিটর নিয়ে যাবে, সরি ইন্ডাক্টরে নিয়ে যাবে। আর এই যে দেখো এই যে পটেনশিয়াল কয়েল যেটা, এটা হচ্ছে পটেনশিয়াল কয়েল, আর এটা পটেনশিয়াল কয়েল। তো এই সিসিপিসি শর্ট, এই যেটা শর্ট করে দিলাম। আর সিসিপিসি শর্ট যদি হয়ে যায় তার মানে এক মাথা আমার ক্যাপাসিটরে চলে গেছে, আর আরেক মাথার জন্য এই যে এইটা আমরা নিউট্রালে নিয়ে যাব। এই যে শর্ট, আর এই যে এই কয়েলটা আমরা ইন্ডাক্টরে নিয়ে গেছি। ইন্ডাক্টর এক মাথায় চলে যাবে, অ্যামিটার হয়ে ইন্ডাক্টরে যাবে। আচ্ছা, ওয়াটমিটার থেকে অ্যামিটার, এই যে অ্যামিটারে যাবে, এটা হচ্ছে আমাদের অ্যামিটার। অ্যামিটারের স্কেলটা হচ্ছে দেখো 5, 10, 25 আছে, 5টা আমরা ইউজ করছি। অ্যামিটার থেকে এই যে আরেকটা ইন্ডাক্টর চলে গেল, ঠিক আছে। এখন ইন্ডাক্টর থেকে ভোল্টমিটার ইন্ডাক্টরের সাথে প্যারালাল থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার, এটা ভোল্টমিটার। ভোল্টমিটারের এক টার্মিনাল দেখো ইন্ডাক্টরের এক টার্মিনালে, আরেক আরেক দেখো আরেকটা হচ্ছে ইন্ডাক্টর আরেক টার্মিনালে। তার মানে ভোল্টমিটারটা ইন্ডাক্টরের অ্যাক্রসে লাগানো আছে, ভোল্টেজ শো করবে ইন্ডাক্টর অ্যাক্রসে। আচ্ছা, তার মানে অ্যামিটারের কাজ শেষ, ভোল্টমিটারের কাজ শেষ। আর সোর্স থেকে এখানে অ্যামিটারে হয়ে চলে গেছে, অ্যামিটারে কারেন্ট কয়েল হলো অ্যামিটারে, পটেনশিয়াল করে আরেক মাথা নেগেটিভে দিতে হবে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, সোর্সের নেগেটিভটা ওয়াটমিটারের যে পটেনশিয়াল কয়েলের একটা নেগেটিভটা, ভোল্টমিটারের এই নেগেটিভ, আর ইন্ডাক্টরের এই নেগেটিভ, সবগুলো একই পয়েন্ট, ঠিক আছে। এজন্য যে কোনো এক জায়গায় নিলেই হবে। এটা ভোল্টমিটারে নেওয়া যাবে, ইন্ডাক্টরের এখানে নেওয়া যাবে, অথবা সরাসরি সোর্সের নেগেটিভে নিলেও কোনো সমস্যা নেই, কারণ পয়েন্ট একটা, নোড একটা, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে।
এই যে দেখো পটেনশিয়াল কয়েলে আরেকটা টার্মিনাল এইটা, এই যে এটা এই যে ইন্ডাক্টরে চলে গেছে, তার মানে ইন্ডাক্টরে চলে গেলেই হবে কারণ ওইটা নিউট্রাল। ঠিক আছে, এই ইন্ডাক্টরে এটা নিউট্রালে কানেকশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে ইন্ডাক্টর থেকেও নিউট্রালে নেওয়া যাবে, অথবা এই এই ওয়াট মিটারের এই যে নিউট্রাল পয়েন্টটা থেকে সরাসরি নিউট্রালে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে একই নোড। এখন আমার সাপ্লাই দিব, সাপ্লাই দিলাম, সাপ্লাই দেওয়ার পরে ভোল্টমিটারের রিডিং, এই যে দেখো ভোল্টমিটারের রিডিং কত, আমরা 450 এ 450 এ যেহেতু লাগিয়েছি এই জন্য একদম উপরেরটা দেখতে হবে, তার মানে 210 20 30 230 ভোল্ট। এক ঘরের মান 10, কারেন্ট 2 অ্যাম্পিয়ারের স্কেলে, 2 অ্যাম্পিয়ারের স্কেল আছে, আর হচ্ছে দেখো 2 অ্যাম্পিয়ারের স্কেল নিচেরটা, তার মানে একদম নিচেরটা 0.2 0.4, 0.4 এর পরে আবার দেখো 4 ঘর গেছে। ঠিক আছে, আচ্ছা এটা মেজার করার টেকনিক হচ্ছে 0.4 থেকে 0.6, তার মানে এখানে ডিফারেন্স হচ্ছে 0.2। ঠিক আছে, এবার এখানে 10টা ঘর আছে, ঠিক আছে 10টা ঘর আছে, তো এক ঘরের মান হচ্ছে তাহলে 0.02। ঠিক আছে, তাহলে 0.02 তার মানে 0.4 প্লাস 0.02 গুণন 4, 4 ঘর গেছে। ঠিক আছে, অথবা একবারে 24 ঘর, 24 গুণন 0.02 দিতে পারো, তাহলেই হয়ে যাবে একবারে। এই দেখো 0.2 ডিফারেন্স, 10 দিয়ে ভাগ করবো আর 4 দিয়ে গুণ করবো। ঠিক আছে, আর যোগ করতে হবে 0.4, 0.4 আর পয়েন্ট এখানে যে 0.08 হবে যোগ করলে হবে 0.48। ওয়াট মিটার রিডিং দেখো, প্রথমে 1 ওয়াট, 2 ঘর, 2 ঘর, 2 ঘরে গেছে ওয়াট মিটার। দেখো কারেন্ট কয়েল হচ্ছে এখানে 10 আর ভোল্টেজ কয়েল হচ্ছে 120। স্কেল আবার 120, তার মানে দেখো এই 2 ঘর, কারেন্ট কয়েল 10, পটেনশিয়াল কয়েল 120, ভাগ সংখ্যা হচ্ছে ভরাস হচ্ছে 120 টা, এটা হচ্ছে পাওয়ার, তার মানে 20 ওয়াট। তাহলে দেখো এখন ইন্ডাকটেন্সটা আমরা ভ্যারি করব, ইন্ডাকটেন্সটা ভ্যারি করতেছে, এই যে দেখো ইন্ডাকটেন্সটা ভ্যারি করলাম, ভ্যারি করা হয়েছে, ইন্ডাকটেন্স ভ্যারি করে যে আবার কানেকশন দেওয়া হলো, এখন আবার ডাটা নিব। ওয়াট মিটার রিডিং হচ্ছে
3 ঘর গেছে, তার মানে 3 × 10 গুণন 120/120। একবার লিখে ফেলছি কারণ 120/120 কাটা যায়। ভোল্টেজ 230 এ আছে, চেঞ্জ হয় নাই। কারেন্ট হচ্ছে দেখো 1.4, এরপর আবার 4 ঘর গেছে অথবা 3 ঘর, ফ্লাকচুয়েট করতেছে, 3 ঘর বলতে পারি। 1.4 এখানে 1.23 ভাগ হচ্ছে 10। আমরা ইন্ডাক্টরটা আবার ভেরি করব। ভেরি করা হইলো। রিডিং এখন 4 ঘরে চলে আসছে, তার মানে 40 হবে। কারেন্ট হচ্ছে 1.8 এর পরে হচ্ছে 6 ঘর, 1.8 0 গুণ 6 একবার লেখা আছে। ভোল্টেজ 230, ভোল্টেজ 230। আর দেখো তার মানে 3 বারই ইন্ডাক্টরের মান ভ্যারি করে আমরা ভোল্টেজ কারেন্ট পাওয়ার এটা করে নিছি। আর এখন বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? বাকিটা ক্যালকুলেশন থেকে আমরা পেয়ে যাব এবং ইন্ডাক্টেন্সের মানও পেয়ে যাব। আচ্ছা, ইন্ডাক্টেন্সের এখানে কারো কোনো কোশ্চেন আছে? ইন্ডাক্টর মেজারমেন্টে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কি আমার সাথে আছো? ও স্যার। নাই, আমার সাথে নাই। আছি স্যার। স্যার আছে স্যার। জি স্যার। আমরা ইন্ডাক্টর মেজারমেন্ট হয়ে গেছে, আমরা ক্যাপাসিটর মেজারমেন্টে যাই। তাহলে আমাদের ল্যাব শেষ আজকে। ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিট্যান্স মেজারমেন্ট। একটু বর্ণনা দিচ্ছি আগে, দেওয়া হয়েছে আগে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, ঠিক আছে? দেখতে অনেক বিশাল আকার, অনেক ভারীও। তো এইখানে হচ্ছে নব, যেহেতু অনেক আগের ক্যাপাসিটর, যে এইটা নষ্ট হয়ে গেছে, এই নবগুলো নষ্ট হয়ে গেছে, এইটা আর সম্ভবত এটা অ্যাক্টিভ আছে, চালু আছে, ভালো আছে। আর এটা হচ্ছে যে ক্যাপাসিটরের নবগুলা, যেটা সুইচ, এটা যে ভিতরে যে ক্যাপাসিটর আকারে আছে, ক্যাপাসিট্যান্স বাড়ানো কমানো যায়। সুইচ অন করলে ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? প্যারালালি আছে, বাড়ালে যোগ হয়। তো দেখো 6 মাইক্রোফ্যারাড, সরি 16 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? আমাদের প্রথম যে ক্যাপাসিট্যান্সটা আসছিল এটা ছিল 16 পয়েন্ট সামথিং মাইক্রোফ্যারাড, ঠিক আছে? তো
একটা যদি হয় তাহলে 16 মাল্টিপ্লাইড হয়, দুইটা অন করলে 32 সামথিং বা 34 হয়, চারটা অন করলে 64 বা 66 সামথিং হয়। এই জিনিসগুলো আমরা দেখবো। তিনটা রিডিং নিব। এটা অফ আছে, ঠিক আছে, এটা অন আছে। এখানে আবার কিছু কিছু ক্যাপাসিটি যেটা অনেক আগে নষ্ট হয়ে গেছে, তো ওনারা চেক করে ক্রস যেগুলো নষ্ট হয়ে গেছে ক্রস দিয়ে রাখছে, ঠিক আছে। আর যেগুলো ভালো আছে ওগুলা টিক দিয়ে রাখছে। আমরা যেগুলো ভালো ওগুলা দিয়ে কাজ করবো। কানেকশনটা এখন বলতেছি, দেখো। প্রথমে সোর্স থেকে ওয়াটমিটার, ওয়াটমিটার কারেন্ট কয়েল হয়ে অ্যামিটার হয়ে ক্যাপাসিটর। সোর্স, এই সোর্সের দেখো পজিটিভ, একটা নিউট্রাল, এবিসি ফেজ, ঠিক আছে। একটা এ ফেজ থেকে দেখো, এ ফেজ থেকে সরাসরি অ্যামিটার নিয়ে নেওয়া হয়েছে। এই যে ওয়াটমিটার চলে আসছে একটা, এই যে সিসিপিসি শর্ট, তার মানে এখান থেকে কারেন্ট কয়েলের এটা অ্যামিটার হয়ে ক্যাপাসিটর নিলেই হবে। পটেনশিয়াল কয়েলের এক মাথা ক্যাপাসিটর চলে যাবে, আরেক মাথা নিউট্রালে নিতে হবে। এই যে কারেন্ট কয়েল এক মাথা অ্যামিটার হয়ে দেখো, এই যে অ্যামিটার হয়ে গেছে, অ্যামিটার চলে গেছে। এই অ্যামিটার, অ্যামিটার থেকে চলে গেছে ক্যাপাসিটরে। ক্যাপাসিটর থেকে চলে যাবে হচ্ছে ওয়াটমিটারের নেগেটিভ টার্মিনালে। দেখো এই যে ওয়াটমিটারের নেগেটিভ টার্মিনালে, আর এইখান থেকে চলে যাবে নিউট্রালে, ঠিক আছে। অথবা ক্যাপাসিট্যান্স থেকে সরাসরি নিউট্রালে নেওয়া যায়, একই কথা, কোনো সমস্যা নেই, কারণ নোড একই, ঠিক আছে। এরকম একবার সোর্সের নিউট্রাল, ওয়াটমিটারের যে পটেনশিয়াল কয়েলের নিউট্রাল, ভোল্টমিটারের নিউট্রাল, আর হচ্ছে ক্যাপাসিট্যান্সের নিউট্রাল, সবগুলো একই নোড, সেম নোড, এজন্য একটা পয়েন্টকে কানেক্ট করলেই হবে। এই যে নিউট্রালে চলে গেছে। আর ভোল্ট, আচ্ছা ভোল্টমিটারের কানেকশনটা এখানে দেওয়া হয় নাই। হ্যাঁ, ভোল্টমিটারে আমাদের এটা আমরা ডিজিটাল মিটারে দেখবো, কারণ আমাদের যে ভোল্টমিটারের রেঞ্জগুলো অ্যানালগ মিটারে বের করা এটা ডিফিকাল্ট, অ্যাকুরেটলি আসে না, এজন্য আমরা ভ্যারি করে, এইজন্য আমরা ডিজিটাল মিটারে অ্যাকুরেটলি এটা মিটার করব। ভোল্টমিটারটা ডিজিটাল বা মাল্টিমিটার দিয়ে মিটার করব। এটা এখানেও সিমিলারলি কারেন্ট কয়েল 10 অ্যাম্পিয়ার ওয়াটমিটারে, আর হচ্ছে পটেনশিয়াল কয়েল 120 ভোল্ট, আর ভাগ সংখ্যা হচ্ছে 120। এখানে ঘর আছে হচ্ছে 120 ঘর, 120 দিয়ে ভাগ করতে হবে। সাপ্লাই দেওয়া আছে, ডাটা দেখবো। এই যে দেখো 237 দশমিক 37।
কারেন্ট হচ্ছে 5 এর স্কেলে দেখতে হবে একদম নিচে 2 সরি 1.25 5 এর স্কেলে দেখতে হবে নিচেরটা একবারে 1 1.1 1.2 1.25 ঠিক আছে তিনের মাঝে কাছাকাছি 1.25 বলতে পারি পাওয়ার হচ্ছে পাওয়ার 2 ঘর পাওয়ার 2 গুণন 10 পটেনশিয়াল কাল 120 ভাগ হচ্ছে 120 তার মানে পাওয়ার বের হবে 20 বাকি করে ক্যালকুলেশন করে বের করা যাবে এখন আমরা দেখো ক্যাপাসিট্যান্সটা ভ্যারি করছি আগে শুধু একটা ছিল ঠিক আছে এখন দুইটা আমরা অন করে রাখছি এই দেখো এখন দুইটা অন করে রাখছি ঠিক আছে এর আগে একটা অন করে ডাটা নিছিলাম আর সেকেন্ড স্টেপে আমরা দুইটা অন করে রাখছি এই পাশে বাম পাশে নেওয়া মানে অন ডান পাশে রাখা মানে অফ এখন ডাটা দেখো রিডিং আগে 2 ছিল এখন হচ্ছে 3 3 প্রায় 3 ঘর তার মানে 30 ওয়াট হবে 30 ওয়াট কারেন্ট হচ্ছে 2.5 ভোল্টেজটা দেখো দুশো 38.2 238 বা 37.38 ধরলাম ভোল্টেজটা আপ ডাউন করে মাঝে মাঝে যা আসে তাই এই দেখো এখন ক্যাপাসিটর 4টা অন করে দিছি ঠিক আছে আগে দুইটা ছিল এখন 4টা এখন আমরা ডাটা দেখো এই যে ওয়াটমিটার রিডিং দেখো এই 4 ঘর গেছে তারপরে 40 4 গুণ 10 কারেন্ট এখন 10 এর স্কেলে নিছি 10 এর স্কেলে যদি নেই দেখো মাঝখানে একটা 4 দেখো 4 10 এর স্কেল মানে মাঝখানে একটা, ঠিক আছে তার মানে 4 আর 6 এর মাঝামাঝি মাঝামাঝি চেয়ে একটু কম 4.5 অথবা 4 পয়েন্ট সরি এটা 4 এটা 5 এটা হচ্ছে 6 4 5 6 ঠিক আছে 5 এর চেয়ে একটু কম 4.9 বা 4.8 এটা হতে পারে আমরা 5 ধরবো আচ্ছা 5 অ্যাম্পিয়ার ধরলাম এখন আমরা ভোল্টেজটা চেক করব 238.67 38.6 ধরলাম 238.6 এখন আমি বাকিটা ক্যালকুলেশন করে বের করব এই পর্যন্ত আমাদের কাজ এই হচ্ছে আমাদের ভিডিও তো এখন বলো তোমাদের আজকের এক্সপেরিমেন্টে কারো কোনো কোশ্চেন আছে কিনা তো কোনো না বুঝলে বলো না স্যার
কারণ কোনো স্যার এটা question কি নাই। গ্রাফ করতে হবে? না, গ্রাফ করার দরকার নেই। Just স্যার যেগুলোতে গ্রাফ আছে সেগুলোতে কি গ্রাফ থেকেও ক্যালকুলেশন বের করতে হবে না শুধু গ্রাফ আঁকালেই হবে? ক্যালকুলেশন করে ডাটা নিবা, পরে ওই ডাটা থেকে গ্রাফ করবা। গ্রাফ থেকে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। স্যার সিটির খাতা দেখছেন? ও তোমাদের সিটি খাতা দেখা হয় নাই। যাও আজকে ক্লাস শেষ হোক, বুধবার উইকেন্ড আছে। সেভ পেয়ে না, তোমাদের কিসের উপর সিটি হয়েছিল? তোমাদের অ্যাটেন্ডেন্স মোটামুটি ভালো, 3 জন নাই। আচ্ছা, তোমাদের নেক্সট ল্যাব, হ্যাঁ তোমাদের নেক্সট ল্যাব বুধবারে বিকাল দুপুর 2:30টায়। তো নেক্সট ল্যাবে যদি আমরা এই সপ্তাহে তো ল্যাব খোলা ছিল, অফিস টফিস খোলা ছিল, ল্যাবে গিয়ে ভিডিও করে নিয়ে আসা হয়েছে। কিন্তু সামনের সপ্তাহে যদি অফিস না খোলা থাকে, ল্যাব হয়তো বন্ধ থাকবে, সবই বন্ধ থাকতে পারে, আবার খোলাও থাকতে পারে, জানি না কি হবে। তো যদি ল্যাব না হয় তাহলে ক্লাস হবে, কারণ তোমাদের সিলেবাসটা অনেক বড়, কিছু এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে, তো এটা আমরা ল্যাবে নিয়ে নিব। আর যদি ল্যাব খোলা থাকে, ল্যাব ভিডিও করতে পারি, তাহলে ল্যাবেই হবে, কোনো সমস্যা নাই। আমাদের 8টা ল্যাব হয়েছে। নরমালি ল্যাবে 9টা 10টা ল্যাব হয়, 3 ক্রেডিটের 9টা 10টা ল্যাব হয়। একদিন প্র্যাকটিস হয়, প্র্যাকটিস ল্যাব হয়, আরেকদিন কুইজ হয়, আরেকদিন ল্যাব ভাইবা বা ল্যাব ফাইনাল হয়। তো মোটামুটি 9-10টা ল্যাব হইলেই এনাফ, মোর দেন এনাফ। তো আর 1-2টা ল্যাব আমরা করব। তোমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম আছে, ওটাও করতে পারি, অথবা 3 ফেজ সিস্টেমে তোমাদের কিছু ল্যাব করাবো। 3 ফেজ যদি পড়ানো হয় নাই, 3 ফেজের কিছু 1-2টা ল্যাব করানো যাবে, 2টা ল্যাব আছে। তো যদি ল্যাব না হয় তাহলে ক্লাস কিন্তু হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? অবশ্যই আড়াইটার সময় থাকবা। ল্যাব হইলে ল্যাব হবে, ক্লাস হইলে ক্লাস হবে। আর যারা শুধু ক্লাস করে ল্যাব করে না, যদি এর আগের ব্যাচে কিছু স্টুডেন্ট থাকে যারা শুধু ক্লাস করে ল্যাব করে না, তো তাদেরকেও বলে দিবা যাতে এই ল্যাবে ক্লাস হতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাকে খাতা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্যার 7 জন দিলে কি স্যার ক্লাস হবে স্যার অনলাইনে? হ্যাঁ, ক্লাস হবে। ক্লাস না হবে কেন? ক্লাস না হওয়ার তো কোনো কথা নেই, বাসা থেকে বসে বসে তো ক্লাস নেওয়া যায়। আর স্যার এক্সাম ব্যাপারে কিছু জানেন? এটা আমি বলতে পারবো না, এটা অনেক কিছুই হইতে পারে, অনেক প্যারামিটার এখানে আছে। এটা পরবর্তীতে তোমরা জানবা, ডিপার্টমেন্ট থেকে জেনে নিও। ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আর ক্লাস টেস্টের মার্কসটা স্যার? আচ্ছা, শোনো, তোমাদের এই ক্লাস টেস্টের আরেকটা ক্লাস টেস্ট দিয়ে দাও নেক্সট উইকে। স্যার কোন চ্যাপ্টারের উপর? তো আসো, হ্যাঁ, তোমরা একটা ক্লাস টেস্ট দিয়ে দাও নেক্সট উইকে, তাহলে তোমাদের সবকিছু শেষ হয়ে গেল, ক্লাস টেস্টের ঝামেলা শেষ হয়ে গেল। পরবর্তীতে শুধু ক্লাস হবে, এটাই ভালো হবে। অথবা সামনে ল্যাবের দিনেও আজকে এরকম সময় ক্লাস টেস্ট দিতে পারো, বুধবারে বিকালে ক্লাস টেস্ট দিতে পারো। বলো, ক্লাস টেস্টের রুটিনটা স্যার দিয়ে তার 15 দিনকে দিলে হয় না স্যার? দিলে হয়, কিন্তু দেখো যদি দিতে পারো তাহলে ভালো। আচ্ছা, ঠিক আছে, তোমরা চিন্তা ভাবনা করো, সামনের উইকে আমরা ক্লাস টেস্টের শিডিউল এবং সিটি হইলে সিলেবাস কতটুকু হবে? সিটি বেশি বড় না, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এসব পড়ানো হচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।